মহিলা হোস্টেল আমরা যদি নির্মাণ করি সেটাতে আমাদের এখানে দায়িত্ব সম্পন্ন হয়ে যায় না। মাননীয় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর পক্ষে মাননীয় সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিনকে এ বিষয়ে তার সংক্ষিপ্ত বিবৃতি প্রদানের জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, নাটোরকে বর্তমান সংসদে উপেক্ষা করার কোনো উপায় নেই। বর্তমান সংসদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে 4 জন সরাসরি নির্বাচিত এমপি রয়েছেন, 2 জন মহিলা সংরক্ষিত আসনে এমপি রয়েছেন, 1 জন প্রতিমন্ত্রী রয়েছেন, 1 জন হুইপ রয়েছেন। নাটোরকে উপেক্ষা করে বাংলাদেশ উন্নয়ন হবে না মাননীয় স্পিকার। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের মাননীয় মন্ত্রী মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অনুপস্থিতি, উনি রাষ্ট্রীয় কাজে দেশের বাইরে আছেন। আমি তার পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সময়োপযোগী যে বিষয়টি, জনগুরুত্বপূর্ণ বিষয়টি মহান সংসদের সামনে আমাদের মাননীয় সংসদ সদস্য উপস্থাপন করেছেন, সে বিষয়ে আমি একটি ক্ষুদ্র বিবৃতি দিচ্ছি মাননীয় স্পিকার। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আওতায় বড় আশুলিয়া সাভারে একটি এবং গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলায় একটি ও চট্টগ্রামে একটি কর্মজীবী নারী হোস্টেল পরিচালিত হচ্ছে। কর্মজীবী হোস্টেলের বিবরণগুলো আমি সংক্ষিপ্ত আকারে এখানে দেওয়ার চেষ্টা করছি। কর্মজীবী নারী হোস্টেল আশুলিয়া সাভার ঢাকায় যেটি রয়েছে, সেখানে মাননীয় স্পিকার উপজেলার বড় আশুলিয়ায় অবস্থিত 12 তলা বিশিষ্ট একমুখী ভবন এপ্রিল 2013 থেকে জুন 2017 প্রকল্প মেয়াদে নির্মিত হয়েছে। হোস্টেলের আসন সংখ্যা 388টি। হোস্টেলের আসনের শ্রেণীবিন্যাস 2 আসন বিশিষ্ট কক্ষ 8টি, ভাড়ার হার 1200 টাকা করে, 3 আসন বিশিষ্ট কক্ষ 16টি এবং ভাড়ার হার 800 ও 4 আসন বিশিষ্ট কক্ষ 81টি, ভাড়ার হার 700। হোস্টেলের বর্তমান বর্ডারের সংখ্যা রয়েছে 2040 জন। প্রীতিলতা কর্মজীবী নারী হোস্টেল ও শিশু দিবাযত্ন কেন্দ্র নামে মাননীয় স্পিকার কালীগঞ্জ গাজীপুরে আরেকটি মহিলা কর্মজীবী হোস্টেল রয়েছে। সেখানে গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলা অবস্থিত 3 তলা বিশিষ্ট ভবনটি জুলাই 2016 হতে জুন 2019 প্রকল্প মেয়াদে নির্মিত হয়। হোস্টেলের আসন সংখ্যা 124টি। আসনের শ্রেণীবিন্যাস 2 আসন বিশিষ্ট কক্ষ 35টি, ভাড়ার হার 900, 3 আসন বিশিষ্ট কক্ষ 9টি, ভাড়ার হার 700, 4 আসন বিশিষ্ট কক্ষ 6টি, ভাড়ার হার 500 এবং ভিআইপি আসন 3টি কক্ষ, ভাড়ার হার 2000। হোস্টেলের বর্তমানে বর্ডার সংখ্যা রয়েছে 90 জন। কর্মজীবী নারী হোস্টেল চাঁদগাঁও চট্টগ্রাম, এখানে মাননীয় স্পিকার 4 তলা বিশিষ্ট ভবনটি রয়েছে 2টি এবং 2 তলা বিশিষ্ট একটি ভবন সহ মোট 3টি ভবন জুলাই 1980 সাল থেকে হতে জুন 1982 প্রকল্প মেয়াদে নির্মিত হয়েছিল। হোস্টেলের আসন সংখ্যা 215টি, আসনের শ্রেণীবিন্যাস 3, আসন বিশিষ্ট কক্ষ 25টি, ভাড়ার হার 1100 ও 4 আসন বিশিষ্ট কক্ষ 35টি, যার ভাড়ার হার 1100 টাকা। বর্তমানে হোস্টেলের বর্ডার সংখ্যা রয়েছে 138 জন। নারায়ণগঞ্জ জেলায় কর্মজীবী মহিলা হোস্টেল নেই মাননীয় স্পিকার। এখানে উপরিক্ত 3টি হোস্টেল, ঢাকায় 3টি কর্মজীবী হোস্টেল, রাজশাহীতে একটি, খুলনায় একটি, যশোরে একটি এবং জাতীয় মহিলা সংস্থা প্রধান কার্যালয় বেলি রোডে একটি সহ মোট 10টি কর্মজীবী হোস্টেল ইতিমধ্যে বাংলাদেশে রয়েছে। দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অবদান রাখা কর্মজীবী নারীদের বাসস্থান ও নিরাপত্তা দেওয়ার প্রয়োজনীয়তা এবং গুরুত্ব বিবেচনা করে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক ক্রমান্বয়ে প্রতিটি জেলায় একটি করে আধুনিক কর্মজীবী মহিলা হোস্টেল স্থাপনের প্রক্রিয়া বিবেচনাধীন রয়েছে মাননীয় স্পিকার। এর সাথে আমি একটু যুক্ত করতে চাই মাননীয় স্পিকার, শুধু মহিলা হোস্টেল আমরা যদি নির্মাণ করি সেটাতে আমাদের এখানে দায়িত্ব সম্পন্ন হয়ে যায় না। আমরা দেখেছি যে এই হোস্টেলগুলোতে সিট বরাদ্দের বিষয়ে বিভিন্ন ধরনের দুর্নীতি এবং অনিয়মের তথ্য আমরা দেখেছি। গত 7 দিন আগে আমার কাছে একজন এসেছেন যে মন্ত্রীর সুপারিশ ছাড়া সিট বরাদ্দ হচ্ছে না। আমরা সেই বিষয়ে তদারকি করছি যেন পরবর্তীতে এই বিষয়গুলোতে সিট আছে মানে বরাদ্দ হবে, না থাকলে বরাদ্দ হবে না, সুপারিশের ভিত্তিতে যেন কোনো সিট বরাদ্দের বিষয়গুলো না থাকে। মাননীয় স্পিকার, আপনি যদি 1 মিনিট সময় বাড়িয়ে দেন, আমি সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে কয়েকজন যারা আমাদের এখানে নোটিশ দিয়েছিলেন কিন্তু নোটিশগুলো গৃহীত হয়নি, প্রতিবন্ধীদের নিয়ে একটি প্রশ্ন উত্থাপন করেছিলেন যে তার এলাকাতে প্রতিবন্ধীদের সম্পর্কে কি ধরনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। মাননীয় স্পিকার, আমি আপনার মাধ্যমে এই মহান সংসদের সকল সদস্যবৃন্দ যারা আছেন এবং সারা বাংলাদেশকে জানাতে চাই যে বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তিনি প্রতিবন্ধী যারা আছেন এই প্রতিবন্ধিতাকে কোনোভাবেই
বোঝা না সম্পদ হিসেবে নির্মাণ করার জন্য এবং সম্পদ হিসেবে বাংলাদেশে প্রতিষ্ঠিত করার জন্য একটি স্টিয়ারিং কমিটি গঠন করেছেন, যে স্টিয়ারিং কমিটির সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী নিজে, এবং এখন পর্যন্ত 8টি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীদেরকে সদস্য হিসেবে চিহ্নিত করে এই স্টিয়ারিং কমিটিটি গঠন করা হয়েছে। যে স্টিয়ারিং কমিটির কেবলমাত্র উদ্দেশ্য হচ্ছে যে প্রতিবন্ধিতা নিয়ে যারা জন্মগ্রহণ করেছেন এবং পর্যায়ক্রমে যারা প্যারালাইজড অথবা অন্যান্য অসুখের মাধ্যমে প্রতিবন্ধিতা অর্জন করেছেন, তাদের প্রত্যেকের জীবন এবং জীবন মানকে যেন সর্বাধিকভাবে উন্নয়ন করা যায় এবং তাদেরকে বাংলাদেশের মেইন ইকোনমিতে যেন তাদেরকে কানেক্ট করা যায় এই বিষয়ে ব্যবস্থা নেওয়া। আর স্বাস্থ্য মন্ত্রণালয় এখানে খুব গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে। আমরা সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে ইতিমধ্যে 10টি জায়গাতে পাইলট বেসিসে আমরা ওয়ান স্টপ সার্ভিস সেন্টারের করার চেষ্টাও করছি। বর্তমান সরকারের যে প্রচেষ্টা রয়েছে এটা কেবলমাত্র প্রতিবন্ধী না, মহিলাদের ক্ষেত্রেও মাননীয় স্পিকার অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি কাজ আমরা হাতে নিয়েছি। আশা করছি যে ভবিষ্যতে আপনারা অচিরেই দেখতে পারবেন যে কতটুকু আমরা অগ্রগতি করতে পেরেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি এদিকে যেহেতু একটা পয়েন্ট অফ অর্ডার নিয়েছি, আমাদের ডান পাশে রফিকুল ইসলাম হিলালি সাহেব অনেকক্ষণ যাবত চেষ্টা করছিলেন, আপনি 1 মিনিটে একটু শেষ করবেন প্লিজ, কি বিষয়? মিনিটে কোনোভাবেই সম্ভব হবে না মাননীয় স্পিকার। আমি অত্যন্ত ভারাক্রান্ত মনে কেন্দু আটপাড়া জনগণের পক্ষ থেকে এই মহান সংসদে প্রত্যেক সংসদ সদস্যের দৃষ্টি আকর্ষণ করছি মাননীয় স্পিকার। নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলা একটি অবহেলিত উপজেলা। একটি মাত্র রাস্তা, সড়ক ও জনপথ বিভাগের 9,30,00,000 টাকা বরাদ্দ করা হয়েছে 7 কিলোমিটার রাস্তা নির্মাণ করার জন্য। রাস্তাটাকে শক্তিশালীভাবে ধরে রাখার জন্য রাস্তার 2 পাশে গাইড ওয়াল হওয়ার কথা। গাইড ওয়ালের নিচে 4 ইঞ্চি বাই 10 ইঞ্চি সিসি ঢালাই হওয়ার কথা, সিসি ঢালাই হয় নাই। 26 ইঞ্চি বাই 10 ইঞ্চি যে গাইড ওয়াল হওয়ার কথা, প্রথম 15 ইঞ্চি বাই 10 ইঞ্চি ঢালাই করা হয় নাই। মাননীয় সদস্য, কি বিষয়টা স্পেসিফিক্যালি বলে ফেলুন প্লিজ। এবং মানুষ বলে পুকুর চুরি, এটা সাগর চুরি হয়েছে। আমি গত সোমবারে একজন স্থানীয় সংসদ সদস্য হিসাবে পরিদর্শন করে যোগাযোগ সচিব মহোদয়ের কাছে একটি অভিযোগপত্র দিয়েছিলাম এবং আমার সামনে উনি 5 কার্য দিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করার জন্য নির্দেশ দিয়েছিলেন। 5 কার্য দিবস অতিবাহিত হয়ে গিয়েছে, তদন্তের কোনো নাম নেই। এইটুকু হয়েছে, 2 দিন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বলেছিলেন আপনিও সদস্য, আমরা আসছি বলে আর আসে নাই। কাজটি অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে রয়েছে এবং মাননীয় প্রধানমন্ত্রী 950 টাকার খাবার 150 টাকায় নামিয়ে এনেছেন। ওনার বেতনের 10 ভাগ রাষ্ট্রীয় কোষাগারে জমা দিচ্ছেন, কিন্তু এই টাকাটা কিছু সংখ্যক দুর্নীতিবাদ প্রকৌশলী এবং ফ্যাসিস্ট আমলের ঠিকাদার তারা লুটপাট করে খেয়ে ফেলছে। আমরা মাননীয় যোগাযোগ মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছে, আমরা বালিশ কাণ্ডের কোনো অবতারণা এই সরকারের সময় হোক, আমরা তা চাই না। আমি আপনাদের কাছে অনুরোধ করছি, সরকারি দল এবং বিরোধী দলের সংসদ সদস্যের সমন্বয়ে একটি তদন্ত কমিটি করা হোক। এই তদন্ত কমিটির মাধ্যমে এই শত শত কোটি টাকার মালিক জেলা নির্বাহী কর্মকর্তা, জেলা নির্বাহী প্রকৌশলী, বিভাগীয় প্রকৌশলী শত শত কোটি টাকার মালিক হয়েছে, তাদের বিরুদ্ধে দুদকের মাধ্যমে সম্পদের অনুসন্ধান করার জন্য দাবি জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় সদস্য। আমি দেখলাম মাননীয় মন্ত্রী নোট নিয়েছেন। মাননীয় হুইপ বসেন দয়া করে। দিনের কার্যসূচি অনুযায়ী এখন সংসদের কার্যপ্রণালী বিধি 71 অনুযায়ী জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণের গৃহীত নোটিশ সমূহের উপর আলোচনা। প্রথমে মহিলা আসন 33 হতে নির্বাচিত মাননীয় সদস্য শওকত আরা আক্তারকে তার জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণের নোটিশ পড়ার জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।
মাননীয় স্পিকার, কার্যপ্রণালী বিধির ৭১ বিধি অনুযায়ী জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে আমি মাননীয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। আমার উত্থাপনীয় বিষয়: কার্বন নিঃসরণ কমাতে দেশের সকল গণপরিবহনকে বৈদ্যুতিক বা পরিবেশ বান্ধব জ্বালানিতে রূপান্তর করা প্রসঙ্গে। কার্বন নিঃসরণ বৃদ্ধি একটি বৈশ্বিক সমস্যা। এক্ষেত্রে বাংলাদেশ একটি ঝুঁকিপূর্ণ দেশ। বাংলাদেশে কার্বন নিঃসরণ বাড়ার ফলে তাপমাত্রা বৃদ্ধি, ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগ, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এবং কৃষি উৎপাদনে মারাত্মক ব্যাঘাত ঘটছে। বন, নদী ও বন্যপ্রাণীর আবাসস্থল ক্ষতিগ্রস্ত হয়ে জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। এছাড়া জলবায়ুর পরিবর্তনজনিত কারণে বিশেষ করে উপকূলীয় অঞ্চলে বসতবাড়ি হারানো মানুষের সংখ্যা দিন দিন বাড়ছে এবং সার্বিক অর্থনীতি ও জনস্বাস্থ্যের উপর বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়ছে। বিশ্বের মোট কার্বন নিঃসরণের প্রায় 24% আসে পরিবহন খাত থেকে, আর বাংলাদেশে পরিবহন খাতে বছরে প্রায় 11.6 মিলিয়ন টন কার্বন ডাই অক্সাইড নির্গমন হয়, যা মোট জাতীয় কার্বন নিঃসরণের 9%। এর মধ্যে প্রায় 70 থেকে 90% আসে সড়ক পথ থেকে, যেখানে ডিজেল চালিত বাস ও ট্রাক সবচেয়ে বেশি দায়ী। ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করার জন্য গণপরিবহনে জীবাশ্ম জ্বালানির পরিবর্তে বৈদ্যুতিক বা পরিবেশ বান্ধব জ্বালানির ব্যবহার নিশ্চিত করতে হবে। বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর মাধ্যমে গণপরিবহনকে পর্যায়ক্রমে বিদ্যুৎ চালিত যানবাহনে রূপান্তর করতে হবে। সিএনজি এবং এলএনজি ডিজেল ও পেট্রোলের তুলনায় কম কার্বন নিঃসরণকারী হওয়ায় সেগুলোর ব্যবহার বাড়াতে হবে। স্থায়ী সমাধান হিসেবে বায়োডিজেল, বায়োগ্যাস, সবুজ হাইড্রোজেন ও পেট্রোলের সাথে ইথানল মিশিয়ে কার্বন নিঃসরণ কমানোর ব্যবস্থা করতে হবে। সর্বোপরি সৌর বিদ্যুতের ব্যবহার বাড়াতে হবে। সৌর বিদ্যুৎ থেকে চার্জ করা যায় এমন পরিবেশ বান্ধব যানবাহনের ব্যবহার নিশ্চিত করতে হবে। বিষয়টি মানুষের জীবন জীবিকার সাথে প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত এবং অতীব জরুরি। জনগুরুত্ব সম্পন্ন বিধায় কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য আমি মাননীয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য আপনাকেও। মাননীয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলমকে এ বিষয়ে তার সংক্ষিপ্ত বিবৃতি প্রদানের জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। কমিয়ে বৈশ্বিক উষ্ণায়ন রোধে বিশ্বব্যাপী ইলেকট্রিক ভেহিকেলের ব্যবহার গুরুত্ব বৃদ্ধি পেয়েছে। এছাড়াও ন্যাশনালি ডিটারমাইন্ড কন্ট্রিবিউশন, সংক্ষেপে এনডিসি, বাংলাদেশ এ পরিবহন খাত হতে 2030 সালের মধ্যে 3.4 মিলিয়ন টন কার্বন ডাই অক্সাইডের নিঃসরণ নিঃশর্তভাবে হ্রাস করার অঙ্গীকার করা হয়েছে। এই প্রেক্ষাপটে আগামী 2030 সালের মধ্যে বাংলাদেশের সড়ক পরিবহন খাতে ব্যবহৃত যানবাহনের ন্যূনতম 30% ইলেকট্রিক মোটরযান ক্যাটাগরিতে রূপান্তরিত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এই পরিপ্রেক্ষিতে গণপরিবহনকে বৈদ্যুতিক বা পরিবেশ বান্ধব জ্বালানিতে রূপান্তর করার নিমিত্তে ইতিমধ্যে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ কর্তৃক ইলেকট্রিক মোটরযান রেজিস্ট্রেশন ও চলাচল সংক্রান্ত নীতিমালা প্রণয়ন করা হয়েছে। পাশাপাশি জ্বালানি তেলের ব্যবহার ও পরিবেশ দূষণ হ্রাসকল্পে পরিবেশ বান্ধব সম্পূর্ণ নতুন ইলেকট্রিক বাস, নিবন্ধিত
শিক্ষা প্রতিষ্ঠানের জন্য বিনা শুল্কে এবং অন্যান্য ক্ষেত্রে সর্বসাকুল্যে মাত্র 15% শুল্কে আমদানির প্রস্তাব অনুমোদন করা হয়েছে। মাননীয় স্পিকার, আমাকে 1 মিনিট যদি অ্যালাউ করেন, 3টি গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু আপনার একাত্ম বিধিতে যারা 2 মিনিটের করে বক্তব্য দিয়েছেন তারা বলেছেন। একটি হচ্ছে টোল মওকুফের বিষয়। আমরা যারা মেম্বার অফ পার্লামেন্ট নির্বাচিত হয়েছি অধিকাংশ জায়গায় নির্বাচনের আগে টোল মওকুফের কথা বলেছি, হয়তো জনমত গঠনের জন্য বলেছি, নির্বাচিত হওয়ার স্বার্থে বলেছি। যোগাযোগ মন্ত্রণালয় সেতু নির্মাণ করে, সেতু ব্যবস্থাপনা করে, বাট টোল হচ্ছে একটা রাজস্ব বিষয়, অর্থনৈতিক বিভাগ কর্তৃক নিয়ন্ত্রিত। তো রাজস্ব যে কোনো সময়ে যোগাযোগ মন্ত্রণালয় আদায় রহিত করতে পারে না, অথবা কোনো মেম্বার অফ পার্লামেন্টও পারেন না, তাহলে তো এই পার্লামেন্টটাও চলবে না অর্থের অভাবে। যার ফলে এই দাবিগুলি মেম্বার অফ পার্লামেন্টরা করেন এবং তারা জনগণকেও করেছেন, ওয়াদা করেছেন। আমরা সেগুলি অর্থ বিভাগের সাথে আলোচনা করে ছোট সেতুতে ছাড় দেওয়া যায় কিনা সেটা একটা নীতিগত সিদ্ধান্ত নিতে হবে অর্থনৈতিকভাবে। বাট কোন সেতুর টোল কালেক্ট হবে তার একটা নীতিমালা আছে। সেই সেতুর টোল কালেকশন বন্ধ মেম্বার অফ পার্লামেন্টের সুপারিশে বা অনুরোধে যোগাযোগ মন্ত্রণালয় করার সুযোগ কম। আরেকটি জায়গা হচ্ছে যেখানে রেল লাইন আছে সেখানেই মেম্বার অফ পার্লামেন্টরা ওয়াদা করেছেন যে ট্রেন স্টেশন করে দিবেন অথবা রেল থামানোর ব্যবস্থা করে দিবেন। কিন্তু আপনি জানেন যে আন্তনগর ট্রেন যেখানে চলে কোন স্টপেজে থামবে তারও একটা নীতিমালা আছে, বিবেচনা করে স্টপেজগুলি নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ মেম্বার অফ পার্লামেন্টরা সব জায়গায় যদি ট্রেনগুলি থামাতে চান তাহলে আন্তনগর ট্রেন থাকবে না, সব লোকাল ট্রেন হয়ে যাবে। আবার একই সাথে আমরা চাই দ্রুততম সময় গন্তব্যে পৌঁছাতে, তাহলে আন্তনগর ট্রেন তাতে ঝুঁকিতে পড়ে, এই ব্যবস্থাপনাটা দুর্বল হয়ে যায়, অকেজ হয়ে যায়। আরেকটি কথা বলে শেষ করছি, সমস্ত মেম্বার অফ পার্লামেন্টরা নির্বাচনের আগে অধিকাংশ জায়গায় বলার চেষ্টা করেছেন 4 লেন সড়ক করে দেবে। এখন 4 লেন সড়ক হওয়ার জন্য ওই এলাকায় পর্যাপ্ত যানবাহন কতটুকু চলে, যাত্রীর সংখ্যা কত, মালাবান পরিবহন কি পরিমাণ আছে, সেইগুলি বিবেচনা করেই কিন্তু লেন নির্ধারণ করা হয়, সড়কের ক্যাপাসিটি। স্ট্যান্ডার্ড 2 লেনই জেলা পর্যায়ে যথেষ্ট বলে আমরা মনে করি। আর যেগুলি ন্যাশনাল হাইওয়ে আছে সেগুলি 4 লেন, 6 লেন, 2 সার্ভিস লেন সহ 8 লেন, এইগুলি দাবি আছে, পরিকল্পনা আছে, সেগুলি আমরা করব। যার ফলে মেম্বার অফ পার্লামেন্টরা আমি মনে করছি যে এই নীতিমালাগুলি একটু দেখে জেনে বুঝে রাষ্ট্রের প্রতি দায়িত্বশীল থাকা, অ্যাট দ্য সেম টাইম জনগণের প্রতি দায়িত্বশীল থাকা, এই দুটো সমন্বয় করলে আমার মনে হয় যে আমরা আরো বেশি জোরালো ভূমিকা পালন করতে পারবো। আর একটা দুর্নীতির কথা বলা হয়েছে, মেম্বার অফ পার্লামেন্ট বলেছেন আইটেম অনুসারে এবং স্পেসিফিক অনুসারে কাজ হচ্ছে কিনা আমি আজই গিয়ে তদন্ত করে দেখব, জানার চেষ্টা করব। আগামীকাল পার্লামেন্টের সুযোগ দিলে সে বিষয়ে প্রয়োজনীয় ব্যাখ্যা মেম্বার অফ পার্লামেন্টদেরকে দেওয়া হবে। দুর্নীতি আছে, অস্বীকার করছি না, কিন্তু এই দুর্নীতি রোধে আমাদের মন্ত্রণালয় থেকে যা যা করণীয়, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়াররা যারা আছেন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী যারা আছেন, জোনগুলি যারা প্রধান আছেন, বিশেষ করে অতিরিক্ত প্রধান প্রকৌশলী, তাদেরকে জবাবদিহিতার আওতায় আনা হচ্ছে এবং কাজের গুণগত মান নিশ্চিত করবার জন্য তাগাদা অব্যাহতভাবে দেওয়া হচ্ছে। ব্যত্যয় হলে নিশ্চয়ই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্য, আপনার যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আপনি একটি প্রশ্ন করতে পারেন। 1 প্লিজ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমার নোটিশের বিষয় যে মানুষের জীবন জীবিকার সাথে সম্পৃক্ত এবং জ্বালানি নিরাপত্তার ক্ষেত্রে ইতিবাচক পদক্ষেপ, সেই মনোভাব ব্যক্ত করে মাননীয় মন্ত্রী যেই বক্তব্য প্রদান করেছেন এজন্য মাননীয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রীকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। মাননীয় স্পিকার, বর্তমানে রাজধানীর ঢাকার রাস্তায় জনদুর্ভোগ একটি অন্যতম কারণ হলো ব্যাটারি চালিত অটোরিকশা বা ইজি বাইক। কাকডাকা ভোর থেকেই সড়কে নামে লাখ লাখ ব্যাটারি চালিত রিক্সা। ব্যাটারি চালিত রিক্সায় কম খরচে সহজে দ্রুত গন্তব্যে পৌঁছানো যায়, আবার চালকের শারীরিক পরিশ্রমও কম হওয়ায় যাত্রী চালক উভয়ই স্বাচ্ছন্দ্য বোধ করে। আর এসব রিক্সায় কার্বন নিঃসরণের তেমন একটা না হওয়ায় পরিবেশের জন্য ইতিবাচক, কিন্তু মাত্রাতিরিক্ত ও অনিয়ন্ত্রিত বৃদ্ধির কারণে তীব্র যানজট, ঘন ঘন দুর্ঘটনা এবং
এবং নিরাপত্তা ঝুঁকির সৃষ্টি করছে। চালকরা অদক্ষ হওয়ায় এবং তাদের কোনো ধরনের লাইসেন্স, প্রশিক্ষণ বা ট্রাফিক জ্ঞান না থাকায় সড়কে বিশৃঙ্খলা তৈরি হচ্ছে। মাননীয় মন্ত্রীর সদস্য, কাছে- question করুন, মাননীয় please। মন্ত্রীর কাছে আমার প্রশ্ন, এসব ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধ না করে এগুলোর মান উন্নয়ন ও কোনো একটি কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে নিয়ে আসার মাধ্যমে রাস্তায় শৃঙ্খলা ফেরানোর কোনো ব্যবস্থা আছে কিনা? ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় মন্ত্রী, ব্যাটারি চালিত রিক্সা সম্পর্কে নিয়ন্ত্রণ। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সংসদ সদস্য যেটা উল্লেখ করেছেন সেটা হচ্ছে ঢাকা মহানগর কেন্দ্রিকটা বেশি উনি গুরুত্ব দিয়েছেন। এটা সিটি কর্পোরেশন এবং ট্রাফিক বিভাগ নিয়ন্ত্রণ করে, যোগাযোগ মন্ত্রণালয় এটা নিয়ন্ত্রণ করে না এবং তার এখানে হস্তক্ষেপের সুযোগও কম। তবে ঢাকা সিটিতে একটা মাল্টি মোডাম যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করবার জন্য ইতিমধ্যে সমন্বিতভাবে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে এবং সেই পদক্ষেপের অংশ হিসাবে ব্যাটারি চালিত রিক্সা নিয়ন্ত্রণ এবং তার ব্যবস্থাপনা কি হতে পারে, কিভাবে করা যেতে পারে সেটা পরীক্ষা নিরীক্ষা চলছে। এরপরে সরকার বিশেষ করে ঢাকা সিটি এবং সারা বাংলাদেশে ব্যাটারি চালিত যান নিয়ন্ত্রণের ক্ষেত্রে অথবা পরিচালনার ক্ষেত্রে একটা সুনির্দিষ্ট নির্দেশনা আসবে, তার আলোকেই সরকার এবং স্থানীয় প্রশাসন কাজ করবে। ধন্যবাদ মাননীয় স্পিকার। তার গঠন করা বৈধ, আর জনগণের ভোটে সংস্কার হবে সেটাকে বলে অবৈধ, এমন দ্বিচারিতা বাংলাদেশের মানুষ সহ্য করবে না। ভাইরা আমার, আমরা সংস্কার পরিষদের কথা বলছি, এটা নতুন কোনো কথা নয়। ঐক্যমত্য কমিশনে 30টির উপরে রাজনৈতিক দল একমত হয়ে সকলে এক কথা বলে সংবিধানের টেকসই পরিবর্তনের জন্য, সংস্কার সাধনের জন্য, সংস্কারকে টেকসই করার জন্য সংশোধনী নয়, সংবিধান সংস্কার পরিষদের বিষয়ে সকল রাজনৈতিক দল আমরা একমত হয়েছিলাম। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, ভোটের আগে পর্যন্ত তারা ফরমালি গণভোটের বিপক্ষে বলে নাই, কিন্তু ভোটের পরে টু-থার্ড মেজরিটি পাওয়ার কারণে তারা জনগণের রায়কে বিভ্রান্তি দেখানোর সাহস করছে। জনগণ গণভোটের মধ্য দিয়ে বাংলাদেশের রাষ্ট্র কাঠামোতে যে পরিবর্তন চেয়েছে, আজকে 2/3 ক্ষমতার জোরে আবার তারা সংবিধানের কথা বলছে। আমরাও বলি দেশ পরিচালনা করতে সংবিধান লাগবে, কিন্তু সেই সংবিধান 72-এর মুজিববাদী সংবিধান না। সেই সংবিধান শেখ হাসিনার সংবিধান না। সেই সংবিধান কোন দল বিএনপির সংবিধান না। দেশ পরিচালনার জন্য সংবিধান লাগবে, সেই সংবিধান হতে হবে জনগণের সংবিধান। আর সেই সংবিধানে জনগণের কথাগুলো থাকবে, তার অন্যথা আমরা হতে দেব না। আমরা তো বুঝি আপনারা সংস্কার চান না, গণভোট চান না, তার পেছনের কারণ হলো আপনারা বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতাকে, বাংলাদেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে এক ব্যক্তির করায়ত্ত করে রাখতে চান। গণভোট মেনে নিলে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ স্বচ্ছ হবে, আপনাদের কর্তৃত্ব এককভাবে থাকবে না, সেই কারণে আপনারা গণভোট চান না। গণভোট মেনে নিলে তত্ত্বাবধায়ক সরকারের অন্তর্ভুক্তিমূলক সম্মিলিতভাবে একটা কাঠামো আসবে, আপনারা সেটা চান না। গণভোট কার্যকর হলে উচ্চকক্ষ হবে ভোটের পিয়ার অনুযায়ী, আপনারা সেটা চান না। আপনারা মৌলিক কাঠামোর পরিবর্তন চান না, এ কারণে এই গণভোট চান না। আমরা বলতে চাই, সংসদে আপনাদের সংখ্যাগরিষ্ঠতা থাকতে পারে, কিন্তু বাংলাদেশের জনগণ 70
সংখ্যা গরিষ্ঠতা নিয়ে রাজপথে আছে, এই জনগণকে কোনোভাবেই অমান্য করে আপনারা টিকে থাকতে পারবেন না। আপনাদের পতন নয়, আপনাদের সুন্দর পদক্ষেপের অপেক্ষায় জাতিকে সাথে নিয়ে আমরা অপেক্ষা করছি। সংসদে রাজপথে কথা হবে সংস্কারের জন্য। ইনকিলাব জিন্দাবাদ। তারেক রহমানের দায়িত্ব নেবার মাত্র ৪৫ দিনের মধ্যেই দেশবাসীর জন্য ভীষণ সংবাদ, বাংলাদেশ পৃথিবীর মধ্যে আবার প্রথম হতে যাচ্ছে। বিস্তারিত জানবার জন্য শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন এবং আদাব। আজকে ইন্ডিপেন্ডেন্স পত্রিকায় একটি খবর দেখলাম, খবরটি প্রকাশিত হয়েছে গতকাল ১ এপ্রিল। এই আশঙ্কার কথা পত্রিকাটি বলেছে এবং পত্রিকাটি বাংলাদেশে কর্মরত সরকারি অনেকের রেফারেন্স দিয়েছে, যদিও তাদের নাম প্রকাশ করেনি। এছাড়া বিভিন্ন স্ট্যাটিস্টিক্স দিয়ে দেখিয়ে দিয়েছে যে বাংলাদেশে এই মুহূর্তে ডিজেলের রিজার্ভ কত আছে। একটি সূত্র বলছে ৮০,০০০ টন, আর একটা সূত্র বলছে এটা আরো কম, এবং এভাবে চলতে থাকলে ২ সপ্তাহ পরে আর তেল থাকবে না। কিন্তু বাংলাদেশের যিনি জ্বালানি মন্ত্রী, তিনি কিন্তু বলছেন যে বাংলাদেশের তেলের কোনো সংকট নেই। এমনকি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ এমপি তিনি সংসদে দাঁড়িয়ে বলেছেন যে বাংলাদেশে তেলের কোনো সংকট নেই। কিন্তু বাংলাদেশে বর্তমানে তেলের কি অবস্থা, এটা একটু আপনাদের আমি দেখাতে চাই। ছোট্ট ছোট কয়েকটা ভিডিও ক্লিপ একটু দেখেন।